স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সকালে সচিবালয় একাধিক কর্মচারী সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নতুন এই আইনের কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। ছুটি নিয়ে অনুপস্থিত থাকলেও চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আইন সংশোধনে কর্মচারীদের মতামত নেওয়া হয়নি। এই আইন বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। সাম্প্রতিক প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে বিলুপ্ত ১৯৭৯ সালের বিশেষ আইনের বিধান যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের অবস্থান সরকার এবং মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করেছি যে এই আইন দ্বারা মানুষ স্বাভাবিক ন্যায় বিচার পাবে না। এই আইনটাতে একটা ধারা যোগ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা কি পৃথিবীর কোথাও কোনো দেশে আছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না? দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। বিল্লাল, জানাবেন সচিবালয়ের কাজকর্ম কি স্বাভাবিক রয়েছে কিনা, আর সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে জানা রাখি যে সরকারি চাকরিবিদের যে আইন ২০১৮ এটি কিন্তু বিশেষ করে চাকরিজীবীদের শৃঙ্খলা ফিরাতে, যারা কর্মচারী আছেন কর্মস্থলে শৃঙ্খলা ফিরাতে কিন্তু সরকার একটি উদ্যোগ নিয়েছিল, যেটি আইনটি আসলে সংশোধন করার যে উদ্যোগ নিয়েছিল তারই কিন্তু প্রতিবাদে কিন্তু সচিবালয়ে যে সকল কর্মচারী আছে তারা কিন্তু সকালে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে। তারা বিক্ষোভ মিছিল থেকে আসলে বের করে প্রায় ঘণ্টাখানিক তারা এখানে বিক্ষোভ করে পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভটি শেষ করে তারা তাদের কর্মস্থলে যোগ দেয়। এখান থেকে তারা যে দাবিটি করেছেন যে এই আইন সংশোধনের ফলে চাকরিতে কিন্তু বিনা কোনো তদন্ত ছাড়াই তাদেরকে চাকরিচ্যুত করা যাবে। এই আইন তারা এই আইনটিকে আসলে একটি কালো আইন বলে উল্লেখ করে কিন্তু তারা বিক্ষোভ করেছেন। এখানে সচিবালয়ে যে সকল কর্মচারীদের যে সকল সংগঠন আছে তারা যেই দাবিটি জানিয়েছে যে যখন সরকার এই আইনটি প্রাথমিকভাবে অনুমোদনের জন্য সকল কিছু তৈরি করে, যদিও আইনটি এখনও চূড়ান্ত অনুমোদন হয় নাই, সেটি কিন্তু এখনও আইন মন্ত্রণালয় প্রক্রিয়াধীন আছে। তাদের সাথে যে কর্মচারী যে সংগঠন আছে তাদের কোনো প্রকার মতামত নেওয়া হয়নি। তারা যেটি বলছেন, এর ফলে কিন্তু যে কোনো সময় যে কোনো কর্মচারী কিন্তু চাকরি ক্ষেত্রে কিন্তু তাদের যে চাকরিচ্যুত হওয়ার যে একটি সম্ভাবনা সেটি কিন্তু সবচেয়ে বেশি। অনেকে আবার এটিও দাবি করছেন, কেউ যদি ছুটি নিয়ে যদি কর্মস্থলে না থাকে এই আইনের ফলে কিন্তু সেখানেও তাদের কিন্তু চাকরিচ্যুত করার সুযোগ থাকে যায়। তো তারা যেটি বলছেন যে আইনটি যদি সম্পূর্ণভাবে পাশ হয় তাহলে কিন্তু কর্মস্থলে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যায় যারা বিশেষ করে কর্মচারী আছেন। সেই ফলে কিন্তু তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেটি কিন্তু এই আইনটি প্রত্যাহার করতে হবে এবং প্রয়োজনে যদি সংশোধনের প্রয়োজন হয় তাদের সাথে বসে এটা কিভাবে কি করা যায় তাদের সাথে মূলত বসতে হবে। আর না হয় তারা কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটি কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আগামীকালকে কিন্তু তারা আবার আরেকটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে বলা যায় যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি করে পুনরায় কিন্তু তারা তাদের যে কর্মস্থলে কিন্তু ফিরে যেতে, এখন কিন্তু তারা সবাই তাদের কর্মস্থলে কাজ করছেন। আগামীকাল তাদের পুনরায় আবার আরেকটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। উদ্বেগ উৎকণ্ঠা গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং 8:30টায় জামায়াতে ইসলামী নেতাদের সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, 7:30টায় সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতির ইতিমধ্যে জামায়াতে ইসলামের আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আজ রাতের সাক্ষাতের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব উল্লেখ করে সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজার কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবাইকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিক বলেন, দেশের সেবায় নিয়োজিত সেনারা সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে। জনগণের সংশয় দূর করতে সংস্কার ও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি জানান জামায়াতের আমির। মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিষয়ে সরকারকে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন ডাক্তার শফিকুর রহমান। মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে। জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবেলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সবশেষে নির্বাচন দেয়। এই জুলাই ঘোষণাপত্র যদি তৈরি হয়ে যায়, তার মধ্যে রাজনৈতিক স্পষ্ট সমঝোতা থাকবে, আর কোনোদিন বাংলাদেশে আওয়ামী লীগকে তার নামে ফিরতে দেওয়া হবে না। এখানে দিল্লির প্রেসক্রিপশনে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো দলের কাছে, অন্য কোনো দেশের কাছে বিকিয়ে দিতে পারবে না। বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে এই তিন বিষয়ে রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। সকালে দলটির জরুরি সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করা প্রয়োজন। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আস্থা হারিয়েছে। আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাদের জায়গা ছেড়ে দিতে হবে। নাহিদ অভিযোগ করেন, বিএনপি শুধুই জাতীয় নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শুধু জাতীয় নির্বাচন আয়োজন নয়। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা। উচ্চ আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন তাকে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিত ও সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে বলা হয়েছে সার্জিসকে। এর আগে গত 22 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই বলে রায় দেয় হাইকোর্ট। যা নিয়েই ফেসবুক পোস্টে সার্জিস আলম লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে গ্যাসের তীব্র সংকট। অনেক জায়গায় জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তাও স্থায়ী হয় মাত্র ঘণ্টাখানেক। আবার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে নেই একেবারেই। ফলে ভোগান্তি পৌঁছেছে চরমে। শুধু আবাসিক নয়, এই সংকট দেখা দিয়েছে গ্যাস পাম্পগুলোতেও। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। আবার পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ ও করছেন গাড়ি চালকরা। প্রত্যেকটা দিন 2.5 ঘন্টা সিরিয়াল দেওয়া লাগে, তারপরে গ্যাস পাই। ধরেন 50 টাকা 60 টাকা ঢুকে, এটা একটু বেশি ঢুকে, মানে এটাই প্রেশারটা পাওয়া যায়, অন্য কোনো প্রেশার পাওয়া যায় না। এই টাইমটা হঠাৎ করে এই যে গ্যাসের সংকটটা দিছে, তাও 1.5 থেকে 2 ঘন্টা পরে আমরা এই যে গ্যাস নিছি। এই সকাল 7টা বাজে সিরিয়াল লাগাইছি, আর এখন বাজে কয়টা? 10টা। 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আরো কতক্ষণ লাগবে কোনো ঠিক নাই। আমাদের কষ্টের কোনো শেষ নাই।
আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা এই সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা, বিগত সরকারের সময়ের চরম দুর্নীতি সব মিলিয়ে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি। সর্বশেষ সরকারি হিসেবে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। গেল অর্থবছরে এই হার ছিল আরও বেশি। এতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন বাস্তবতায় কড়া নাড়ছে 2025-26 অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরামর্শ বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা পর্যন্ত যদি উন্নীত করা যায়, তাহলে সাধারণ মানুষ যারা কিনা নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে ব্যয়যোগ্য অর্থ কিছুটা বাড়ে এবং তাতে করে তারা এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে তারা কিছুটা টিকে থাকতে পারেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন এতে রাজস্ব আহরণ কমে যাবে। আমরা এখন 3.5 লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরও বাড়িয়ে দেই তো আমার 80% হলো জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরও হবে না। ট্যাক্স আহরণের সময় দুর্নীতির কারণে বড় অঙ্কের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। এটি বন্ধ হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কোরবানি ঈদকে ঘিরে সারা দেশে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে চরাঞ্চলের এক ইউনিয়নে প্রায় 8000 ষাঁড় প্রস্তুত করেছে তারা। শেরপুর ও দিনাজপুরের প্রাকৃতিক খাবার খাইয়ে চলছে গরু মোটাতাজাকরণের কাজ। দেশি জাতের গরুর পাশাপাশি ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের গরুও আকৃষ্ট করছে ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। যমুনা নদী অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতনীর প্রতিটি বাড়িতেই পালিত হচ্ছে গবাদি পশু। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন গৃহস্থলীর খামারিরা। সব বাড়িতেই 5টা 6টা 7টা এরকম গরু আছে, সবাই তো বিক্রি করবে, টাকা যাবে। সম্পূর্ণটা দেশি পদ্ধতিতে, যেমন কাঁচা ঘাস, খড়, খোল, ভুসি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন আসন্ন ঈদে শুধুমাত্র সনাতনী ইউনিয়নেই গবাদি পশুর বাজার দাঁড়াবে 1800 কোটি টাকার। এই উপজেলাটিকে সমৃদ্ধ করছে বা অর্থনৈতিকভাবে এই চরের অঞ্চলের মানুষজন স্বাবলম্বী হচ্ছে একমাত্র এই ষাঁড় গরু লালন পালন করার মাধ্যমে। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু পরিচর্যায় ব্যস্ত শেরপুরের খামারিরা। চাহিদার তুলনায় প্রায় 4000 পশু বেশি থাকায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চিন্তিত তারা। আমরা আশা করতেছি যদি আমরা সঠিক মূল্য পাই, ন্যায্য মূল্য পাইলে আমরা এইভাবে প্রতি বছরে এইভাবে গরু বিক্রি করতে পারবো। প্রত্যেক বছর আবার একটা গরু আশা করছি। গতবার কিন্তু গরু নিয়ে গেছি, অনেক ভালো গরু, তো এবারও আসছি এখানে গরু কিনতে। সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার। আমাদের কোরবানির হাটগুলোতে পশু স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা এবং হার্ট মনিটরিংয়ের জন্য আমাদের ভেটেরিনারি মেডিকেল টিমগুলা কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে ঈদকে সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের খামারিরাও। চলতি বছর জেলায় দেশি গরুর পাশাপাশি বিদেশি জাতের গরুর চাহিদা রয়েছে ব্যাপক। ভারতীয় গরু না আসলে ভালো লাভের আশা খামারিদের। আমরা মনে করেন ভারত থেকে যদি গরু না আসে তাহলে মনে করেন আমরা অনেক টাকা লাভবান হব। সব ঠিক থাকলে ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি বাড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। গাজীপুরে কালিয়াকৈরে একটি গরুর খামার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জানাবেন খামার থেকে কি সরাসরি কোরবানি পশু বিক্রি হচ্ছে কিনা, আর খামারগুলোর ব্যবস্থাপনা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? জি সাথী, আপনি যেমনটি জানতে পেরেছেন আর মাত্র কয়েকদিন পর কিন্তু ঈদুল আজহা, আর এই ঈদকে কেন্দ্র করে কিন্তু এবার কালিয়াকৈরে যে পশু খামার রয়েছে এবং পশুর যে হাট রয়েছে ইতিমধ্যে কিন্তু ক্রেতা এবং বিক্রেতা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনাকে আমি একটু বলি যে এই কালিয়াকৈর প্রায় অস্থায়ী এবং স্থায়ী 12টি হাট রয়েছে। সেই হাটগুলি কিন্তু ইতিমধ্যে বেচাকিনি ব্যস্ত হয়ে পড়েছেন এবং ক্রেতার ভিড় জমিয়েছেন। আপনাকে একটু তথ্য দেই যে এবার কালিয়াকৈর যে
প্রাণী সম্পদ অধিদপ্তর রয়েছে তাদের তথ্য মতে এবার কালিয়াকৈরে প্রায় 20,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকৈর উপজেলা চাপার ইউনিয়নের মামুন নামে এক ব্যক্তির খামারে। আমি দেখাই এখানে কিন্তু ফ্রিজিয়াম যে জাত রয়েছে সেই জাতের কিছু গরু এই খামারিতে রয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি যে এই উপজেলাতে কিন্তু বেশ কয়েকটি খামার রয়েছে এই গরুর খামার। এরই মধ্যে কিন্তু এবার কিন্তু ঈদের বেশি আপনার দেশীয় যে গরু রয়েছে সার রয়েছে সেগুলো প্রস্তুত বেশি করা হয়েছে। তবে এবারকার এই ঈদে যে হাট রয়েছে সেই হাটে কিন্তু এই দেশের যে সার রয়েছে সেই পশুর কিন্তু চাহিদা বেশি রয়েছে। তো ইতিমধ্যে সকল হাটে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদের যে ভেটেরিনারি চিকিৎসক রয়েছে চিকিৎসা দেওয়ার জন্য সেই হাটে তাদের প্রস্তুত রয়েছে এবং আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত রয়েছে যেন এই হাটে কোনো অকৃতিপর ঘটনা না ঘটে। তবে এই ছিল কালিয়াকৈর থেকে কুরবানির খামারির সর্বশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট ক্যাসিনোর মতো হয়ে গেছে। বিগত 15 বছরে এমনটি হয়েছে। এটি পরিবর্তন করতে হলে গুণগত পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। অনেকে $10 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে, অনেকে $20 বিলিয়ন ফান্ড ম্যানেজ করছে। বরগুনার পাথরঘাটা অবৈধভাবে বিষখালী নদীর অংশ ইজারা নিয়ে জেলেদের থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের কাছে এটি পরিচিতি পেয়েছে নদী ব্যবসা হিসেবে। ভয়ে প্রকাশ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলছেন না কেউই। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় 85% মানুষের জীবিকা চলে মাছ শিকার করে। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে বছরের বেশিরভাগ সময় অভাব অনটনে দিন কাটাতে হয় তাদের। তার উপর মাছ শিকারে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চালু হওয়া ইজারা প্রথার জন্য বইতে হচ্ছে বাড়তি ব্যয়ের বোঝা। বিষখালী নদীর দূরতলা খাল থেকে জীবনতলা এলাকার প্রায় 3 কিলোমিটার অংশে মাছ শিকারের জন্য একটি অসাধু চক্রকে 3 মাসের জন্য দিতে হয় 4 থেকে 5,000 টাকা। আমরা গরিব মানুষ, আমাকে তো টাকা দেওয়া না দিলে তার দেবে না। আমার তো বাধ্যতামূলক। ধরেন আমি এই বছর টাকা দিলাম না, আগামীতে এখানে আমার পাত্তা দেবে না, অন্য লোক টাকা দেবে, হারে পাত্তা দেবে। সব নেতা হয়ে গেছে, ওই আসাত মেয়েরা গুরুতে হেরা বেচা যে গোষ্ঠী ভালো যেটা পোনা ভালো হয় ওইটার খেত দাম 4,000 টাকা, তারপর 3,000 টাকা, তারপর 2,000 টাকা। তাই যারা বাই ওরা মনে করেন গরিব মানুষ, ওরা অনুপায় হইয়া টাকা দিতে বাধ্য। সচেতন নাগরিকরা বলছেন নদী ইজারা দেওয়ার অধিকার কারণেই নদীগুলি বিক্রি হচ্ছে, নদীর পানি বিক্রি হচ্ছে, নদীর স্থান মাছের স্থানগুলি বিক্রি হচ্ছে। এটা অনৈতিক কাজ এবং অন্যায় কাজ। প্রাকৃতিক সম্পদ যে যার মতো করে মাছ ধরতে পারে। চরম অন্যায়, আইন বিরোধী। যদি যে চক্র এটি করে থাকে অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত। ইজারার কথা বলে উন্মুক্ত জলাশয়ে কেউ ব্যবসা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। যদি আমরা এমন কোনো অভিযোগ পেয়ে থাকি স্পেসিফিকভাবে, তাহলে আমরা স্থানীয় আমাদের উপজেলা প্রশাসন আছে, আমাদের থানা পুলিশ আছে, কোস্টগার্ড আছে, আমরা বলে ইমিডিয়েট ব্যবস্থা নেব। প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এমন অবৈধ ইজারা প্রথা। বর্তমান সরকারের আমলে এর থেকে মুক্তি চান ভুক্তভোগী জেলেরা। আব্দুল হামিদ, RTV। কুইক রেন্টাল ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, এমন মত দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাত দেশি বিদেশি সিন্ডিকেটের হাত থেকে বের না হতে পারলে দেশে বড় ধরনের সংকটে পড়বে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সঠিক পরিকল্পনা অভাবেই জ্বালানি খাত লুণ্ঠনের প্রধান কারণ এ বিষয়ে ছায়া সংসদে বিতর্কে তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, 15 বছরে জ্বালানি খাতে হরি লুট হয়েছে, লুণ্ঠনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। দায়মুক্তি আইন যেভাবে বাতিল করা হলো তাতে আমাদের প্রত্যাশা ভঙ্গ হয়েছে, কারণ ওই একই ধারাটা চললো। আমাদের দরকার রামপাল, রূপপুর, মাতারবাড়ি এগুলো কিভাবে বাতিল করা যায় সেইটার একটা রাস্তা তৈরি করা।
কারণ এগুলো বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে সামনে। পৃথিবীতে কোনো দেশ নাই যেটা বাংলাদেশের মতো এরকম একটা ঘন জনবসতিপূর্ণ সুন্দরবনের মতো বন এরকম একটা অবস্থানের মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীতে কোনো দেশে পাওয়া যাবে না। এই যে আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, এলএনজি নামে বাংলাদেশে প্রতারণা করা হয়েছে, এই সকল কিছুর যারা দায় তাদেরকে কিন্তু আমরা শাস্তির আওতায় আনবার জন্য আমি অনুরোধ করব। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মেরিল প্রথম আলো পুরস্কার 2024। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিল প্রথম আলোর যৌথ উদ্যোগে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকীতে এই আয়োজন করা হয়। এবছর সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন শাকিব খান, সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, সেরা উদীয়মান অভিনেতার সম্মান অর্জন করেছেন ফররুখ আহমেদ রেহান। এছাড়া বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে প্রবল ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির ঘটনায় অন্তত 56 জন নিহত হয়েছে। গেল 2 দিন ধরে চলা দুর্যোগে রাজ্যটির 24 জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এর মধ্যে সবচেয়ে বেশি 6 জন নিহত হয়েছে উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। ঝড় বৃষ্টির ঘটনায় রাজ্যটির বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ফসলি জমির। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে ভারত পাকিস্তান দুই দেশই একে অপরের বিমানের জন্য আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানা যায়, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী 24 জুন পর্যন্ত তাদের আকাশসীমায় ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া যে কোনো ধরনের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত সরকারও আগামী 23 জুন পর্যন্ত তাদের আকাশসীমা পাকিস্তানের জন্য নিষিদ্ধ করেছে। গেল এপ্রিলে পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আকাশসীমা ব্যবহারের উপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।